ইরানের সাথে আলোচনা ইতিবাচক। ৪৮ ঘন্টার মধ্যে চুক্তির আশা ট্রাম্পের। ইয়েমেন উপকূলে ভারতের পতাকাবাহী জাহাজে হামলা। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহে শাহবাজ সরকারের বিধি নিষেধ। ইউক্রেনের রাশিয়ার হামলায় নিহত ২১। কিয়েভে প্যাট্রিয়ট মিসাইল তৈরির চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি তাসনিম মিতু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও আমেরিকার মধ্যে নতুন দফার আলোচনাকে অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ৪৮ ঘন্টার মধ্যেই একটি চুক্তি হতে পারে বলে জানান তিনি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দিনভর দীর্ঘ আলোচনা শেষে দ্রুতই অবরুদ্ধ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি অন্তর্বর্তী চুক্তি হতে পারে। ইরানের সঙ্গে কূটনীতি ব্যর্থ হলে ওয়াশিংটন সামরিক হামলার বিকল্প খোলা রাখছে বলেও হুঁশিয়ারি করেন তিনি। হরমুজ প্রণালীতে নিরাপদ শিপিং লেন চালুর বিষয়ে ওমানের সঙ্গেও ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছে তেহরান। তবে ইরানি গণমাধ্যম স্পষ্ট করে জানায়, আমেরিকার সামরিক অভিযান ও হুমকির পথ থেকে সরে না এলে ওমানের সঙ্গেও কোনো চূড়ান্ত চুক্তি হবে না। এদিকে আলোচনার খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। তেহরান ওয়াশিংটন আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুপক্ষের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির খসড়া আদান প্রদান হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সেফ রুট বা নিরাপদ পথ তৈরিতে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে আমেরিকা ও ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে মধ্যস্থতা করছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুপক্ষের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির খসড়া আদান প্রদান হচ্ছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, সংকট সমাধানের উপায় বের করতে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে টেলিফোনে আলাপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের এই ফোন আলাপে আমেরিকার সাথে ইরানের মতপার্থক্যগুলো কিভাবে দূর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সেফ রুট বা নিরাপদ পথ তৈরিতে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। এই আলোচনাকে কারিগরি ও রাজনৈতিক উভয় দিক থেকেই ইতিবাচক হিসেবে দেখছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, ভবিষ্যতে এই প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থা গড়ে তুলতে চায় ইরান। তবে এই নতুন ব্যবস্থার ক্ষেত্রে একটি শর্ত পরিষ্কার করেছে তেহরান। মুখপাত্র জানান, যে কোনো নতুন রুট তৈরি হতে হবে ইরান ও ওমান দুই দেশের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে। দুই দেশের আলোচনার চূড়ান্ত ফল শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। স্থানীয় গণমাধ্যম বলছে, নতুন এই সামুদ্রিক করিডোর চালু হলে তা আগের উত্তর ও দক্ষিণ রুটের বিকল্প হিসেবে কাজ করবে। ইরানের কর্মকর্তাদের মতে এটি সম্পূর্ণ একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা, যার লক্ষ্য বাইরের হুমকি থেকে নিজেদের জলসীমা রক্ষা করা। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে ইরান ও আমেরিকার আলোচনাকে ইতিবাচক আখ্যায়িত করেছে ওয়াশিংটন। তবে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনও কিছুটা কাজ বাকি। তিনি জানান, আলোচনা ইতিবাচক হলেও এখনই শেষ বলা যাচ্ছে না, তবে খুব দ্রুতই একটি ভালো খবর পাওয়া যাবে বলে আশা জানিয়েছে ওয়াশিংটন। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইয়েমেন উপকূলে ভারতের পতাকাবাহী জাহাজে হামলা হয়েছে। দিল্লির পক্ষ থেকে পণ্যবাহী জাহাজে হামলা ও ১৩ নাবিককে উদ্ধারের কথা নিশ্চিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষই। আমেরিকা ইরানের সংঘাতের মধ্যেই ইয়েমেন উপকূলে ভারতের পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, এমএসভি ফৈজে নূর ওলিয়া নামে ভারতীয় জাহাজটি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়। উল্টে গিয়ে শেষ পর্যন্ত ডুবে যায় জাহাজটি।
জাহাজে থাকা 14 জন নাবিককেই ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সেনারা নিরাপদে উদ্ধার করেছে বলে জানায় ভারত। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে কোনো মন্তব্য করেনি দেশটি। কোনো উস্কানি ছাড়াই হামলার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। সৌদির দূতাবাসের মাধ্যমে হামলার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে নয়াদিল্লি। তবে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি দায়ী বলে জানাচ্ছে বেশ কয়েকটি গণমাধ্যম। হুথিদের নিয়ন্ত্রিত লোহিত সাগরের হোদেইদাহ বন্দর নগরী থেকে মাত্র 13 নটিক্যাল মাইল দূরে হামলার কবলে পড়ে জাহাজটি। এর আগে গত মাসে সৌদির জন্য লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরানের প্রতিরোধ জোটের সদস্য হুথিরা। এই জলপথ লোহিত সাগরের সাথে এডেন উপসাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে। হুথিদের অবরোধের জেরে লোহিত সাগরে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল সীমিত হয়ে এসেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ সহ বেশ কয়েকটি শহর। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। আটক করা হয়েছে বেশ কিছু নেতাকর্মীকে। এদিকে দেশটিতে আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ সংগ্রহের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে শাহবাজ সরকার, যার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার কর্মীরা। 2023 সালে 5 অগাস্ট গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারে 3 বছর উপলক্ষে তার মুক্তির দাবিতে বুধবার রাজপথে নামেন দলটির নেতাকর্মীরা। সকাল থেকে কড়া নিরাপত্তা নেওয়া হয় ইসলামাবাদ সহ বেশ কয়েকটি শহরে। ইসলামাবাদ এবং পাঞ্জাবে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। পাঞ্জাবে অন্তত 20 জনকে গ্রেপ্তার করা হয়। দলটির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইমরান খানকে দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে। বর্তমানে একটি দুর্নীতির মামলায় 14 বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান। একই মামলায় তার সহধর্মিণী বুশরা বিবিও 7 বছরের সাজা দেওয়া হয়েছে। পিটিআই এক বার্তায় জানিয়েছে, ইমরান খানের মনোবল ভেঙে দিতেই সরকার এমন মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর ধরে আটকে রেখেছে। এদিকে দেশটিতে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহের উপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে শাহবাজ সরকার। ইসলামাবাদ, করাচি এবং লাহোরের সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি গণমাধ্যমের সাংবাদিককে অনুমতি নিতে হবে। পাকিস্তানি নাগরিকরা বিদেশি সংবাদ মাধ্যমের হয়ে কাজ করলেও তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে। বিরোধীরা অভিযোগ করেছেন, সরকারের বিরুদ্ধে নানা তথ্য ফাঁস এবং রাজনৈতিক দমনের উদ্দেশ্যেই সরকারের এই পদক্ষেপ। সেই সাথে এই বিধিনিষেধের তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ফাঁস হয়েছে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যকার বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি। দ্য নিউ আরব জানায়, ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের কাছ থেকে ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ও প্রযুক্তি কেনার আলোচনা করে আরব আমিরাত, যার আনুমানিক মূল্য প্রায় $1.3 বিলিয়ন। সম্প্রতি ফাঁস হয়েছে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের অভ্যন্তরীণ নথি। সেখানে দেখা যায় প্রতিষ্ঠানটি ইউনাইটেড আরব আমিরাতের কাছে কয়েক ডজন কৌশলগত ড্রোন বিক্রির বিষয়ে আলোচনা করেছে। বলা হচ্ছে, এটি উপসাগরীয় দেশটির জন্য উন্নত ইসরায়েলি অস্ত্রের একটি বৃহৎ প্যাকেজের অংশ ছিল। 2020 সালে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যকার সামরিক সহযোগিতা মারাত্মকভাবে বৃদ্ধির তথ্য উঠে এসেছে ফাঁস হওয়া গোপন নথিতে। নথি অনুযায়ী 2022 সালের 17 জানুয়ারি আবুধাবিতে হুথিদের হামলায় 3 জন নিহতের পর আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশ্যে আসে। সে সময় দেশটি এলবিট কোম্পানির কাছে জরুরি অনুরোধ পাঠায়। প্রাথমিক প্রস্তাবে $180 মিলিয়ন মূল্যের 6টি ড্রোন সহ 2টি হার্মিস, 900 সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং সহায়ক গোয়েন্দা সরঞ্জাম সরবরাহের প্রস্তাব থাকলেও পরবর্তীতে আরব আমিরাত 45টি ড্রোন সহ 15টি সিস্টেম কেনার ইঙ্গিত দেয়, যার আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় $1.3 বিলিয়ন। ফাঁস
প্রকাশ হওয়া নথিতে দেখা যায় আরব আমিরাত সংকেত, গোয়েন্দা তথ্য গ্রহণ, সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক নজরদারিতে সক্ষম 4টি বিশেষ বিমান কেনার বিষয়ে আগ্রহী ছিল। এছাড়া 3 মাসের মধ্যে 6000 উপাদান তৈরির জেসমিন 3 নামের এক গোপনীয় প্রকল্পেরও উল্লেখ রয়েছে। ধারণা করা হচ্ছে এই উপাদান ড্রোন বা গাইডেড বোমায় ব্যবহৃত হতে পারে। এলবিট সিস্টেমস 2023 সালের মার্চে উন্মোচনের আগে হার্মেস 650 ড্রোনও আমিরাতকে প্রস্তাব করে এবং কিছু অংশ নিজ দেশে তৈরির সুযোগও আমিরাতকে দেয়া হয়। এই গোপন নথিগুলোর নিরাপত্তায় চরম গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানায় দ্য নিউ আরব। প্রতিবেদনে বলা হয়, এলবিটের সিইও বেজালেল মাজলিস ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অভ্যন্তরীণ ব্যবস্থার বদলে ব্যক্তিগত জিমেইল দিয়ে এই বার্তা আদান প্রদান করেন। পরবর্তীতে ইরানি গোয়েন্দা বাহিনীর সঙ্গে যুক্ত হ্যাকার গ্রুপ উক্ত জিমেইল থেকে তথ্য চুরি করে ইন্টারনেটে উন্মুক্ত করে দেয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের অঞ্চলে রাতভর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ করলেও তা নাকচ করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে ট্রাম্প সন্দেহ প্রকাশ করলেও ওয়াশিংটন এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ সাময়িকভাবে স্থবির হয়ে পড়লেও হঠাৎ করেই আবারও বিধ্বংসী ও রক্তক্ষয়ী রূপ নিয়েছে এই সংঘাত। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির সুযোগ নিয়ে যুদ্ধের কৌশলে পরিবর্তন এনেছে রাশিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা বাড়িয়েছে মস্কো। বুধবার রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কিয়েভ ও আশেপাশের অঞ্চল। শহর জুড়ে বেজে ওঠে বিমান হামলার সতর্ক সংকেত। কিয়েভের বিভিন্ন স্থানে রাশিয়ার জিরকন ও ইস্কান্দার মিসাইল আছড়ে পড়ার পর কেঁপে ওঠে পুরো শহর। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা হামলায় শহরের বরিসপেল, বুচা ও ফাস্তিভ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সামরিক প্রশাসন জানিয়েছে, মধ্যরাতের পর থেকে চালানো এই হামলায় শহরের একাধিক গুদামঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে ছড়িয়ে পড়েছে। হামলায় কিয়েভের কেন্দ্রস্থলে একাধিক গুদাম ধসে পড়েছে এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শহরটির মেয়র। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া রাতভর 4টি জিরকন ও 24টি ইস্কান্দার মিসাইলের পাশাপাশি 115টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে বেশিরভাগ ড্রোন ধ্বংস করা সম্ভব হলেও ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করা যায়নি। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় চলছে উদ্ধার তৎপরতা। ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার মূল লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো ও গুদামঘর। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা বেসামরিক এলাকা নয়, ইউক্রেনের সামরিক লজিস্টিক্স হাব, ড্রোন তৈরির কেন্দ্র ও ওডেসা বন্দরে অস্ত্রবাহী 3টি জাহাজে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। সম্প্রতি রাশিয়ার হামলার জবাবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং বড় বড় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর গুদাম লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেনের বাহিনী। রাশিয়ার ছড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইউক্রেনকে পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহ প্রকাশ করলেও ওয়াশিংটন এ নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ভারতে মেটার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে শিশু যৌন নির্যাতনের কন্টেন্ট ও ডিপ ফেক প্রচার রোধে ব্যর্থতার জন্য দেশটির সংসদীয় কমিটির কাছে ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সূত্রের বরাতে এমনটাই জানাচ্ছে মেটা। এছাড়া ভারতে বিশেষ কিছু কন্টেন্টের প্রচার বাড়াতে অর্থ লেনদেনের কথা স্বীকার করেও দুঃখ প্রকাশ করেছেন মেটা প্রধান। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক রিল সরানো নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে নির্ধারিত সময়ের মধ্যে মোদীর রিল সরানোর বিষয়ে 3 দিনের মধ্যে জাকারবার্গকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয় সংসদীয় স্থায়ী কমিটি। নইলে মেটাকে দেয়া আইনি সুরক্ষা বা সেফ হারবার সুবিধা বাতিলের হুমকি দেওয়া হয়।
মোদির ভিডিও সরানোর ঘটনায় বুধবার নয়াদিল্লিতে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মেটার প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে জাকারবার্গের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্ষমা পৌঁছে দেন মেটার প্রতিনিধিরা। ভিডিওটি সরিয়ে দেওয়ার জন্য মেটা কারিগরি ত্রুটিকে দায়ী করলেও তাদের ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আমেরিকার ওয়াশিংটনের পর ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার ক্যালাভেরাস কাউন্টিতেও। এদিকে সাউথ কোরিয়ায় দাবানলের কারণে এ পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে জাপানের ওগাসাওয়ারাতে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। আমেরিকার ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকান। কয়েকদিন ধরে চলা ভয়াবহ দাবানলে পড়ছে পুরো এলাকা। ধ্বংস হয়েছে প্রায় 700 ঘরবাড়ি, পুড়ে ছাই 10,000 একর জমি। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 65,000 মানুষ। এমন পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। স্পোকানের সবচেয়ে বিধ্বংসী ওল্ড ট্রেলস দাবানলটি প্রাকৃতিক নয়, বরং মানবসৃষ্ট। এই অভিযোগে 37 বছর বয়সী এরন ফারিনাসি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আনা হয়েছে প্রথম ডিগ্রির অগ্নিসংযোগের অভিযোগ। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনার উপর ভিত্তি করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার প্রথমবারের মতো আদালতে হাজির করা হয় ফারিনাসিকে। আদালত তার জামিন ফি নির্ধারণ করেছে $10 লাখ। বিকেল 5টার দিকে আমরা স্পোকান শহর থেকে অ্যারন ফারিনাসিকে গ্রেপ্তার করি। বিচারক ইতিমধ্যে তার $1 মিলিয়ন জামিন নির্ধারণ করেছেন। তাকে প্রথম ডিগ্রির অগ্নিসংযোগের অভিযোগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ক্যালিফোর্নিয়ার ক্যালাভেরাস কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়ছে গ্যানফায়ার নামের একটি ভয়াবহ দাবানল। এতে এখন পর্যন্ত প্রায় 6,400 একর এলাকা পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া বন ও দাবানল সুরক্ষা বিভাগ জানিয়েছে, পাহাড়ি ভূখণ্ড, শুকনো আবহাওয়া এবং হালকা বাতাসের কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন। এদিকে জাপানের ওসাগাওয়ারা দ্বীপপুঞ্জে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। রাজধানী টোকিও থেকে প্রায় 1000 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপপুঞ্জে মঙ্গলবার সবচেয়ে কাছাকাছি চলে আসে ঘূর্ণিঝড়টি। এ সময় ঝড়ের আঘাতে চিচিজোমা ও হাহাজোমা দ্বীপে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে সাউথ কোরিয়ার চলমান ইতিহাসের ভয়াবহ তাপপ্রবাহে এ পর্যন্ত অন্তত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে স্থানীয় সময় মঙ্গলবার দাবদাহে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং সার্বিক সহায়তা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মায়ং। এইচ.এ. মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দীর্ঘ 1.5 দশকের অস্থিরতা কাটিয়ে লিবিয়ার ঐতিহাসিক রোমান স্থাপত্য পুনরুদ্ধারে কাজ শুরু করেছেন গবেষকরা। 1986 সালে শুরু হওয়া ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনটি 2011 সালে গাদ্দাফি সরকারের পতনের পর বন্ধ হয়ে যায়। ইউনেস্কো স্বীকৃত প্রাচীন শহর লিপটিস ম্যাগনা এবং ঐতিহ্যবাহী ভিলা সেলিনের স্থগিত থাকা খনন কাজ আবারও শুরু করেছে লিবিয়া ও ফ্রান্সের যৌথ প্রত্নতাত্ত্বিক দল। প্রায় 3000 বছর আগে রোমান সাম্রাজ্যের অংশ ছিল উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার প্রাচীন নগরী লিপটিস ম্যাগনা। 2011 সালের রাজনৈতিক অস্থিরতায় সেখানে থমকে যায় প্রত্নতাত্ত্বিক গবেষণা। দীর্ঘ 15 বছর পর আবারও শুরু হলো সেই গবেষণা কার্যক্রম। লিবিয়া ও ফরাসি গবেষকদের যৌথ দল কাজ করছে শহরের প্রাচীন থিয়েটার, পূর্বাঞ্চলীয় স্নানাগার আর মূল পথচারী চলাচলের রাস্তাটি উন্মোচনে। বর্তমান অবস্থায় আনার আগে স্থানটি পুরোপুরি বালুতে ঢাকা ছিল। আমাদের যৌথ দল বালু সরিয়ে প্রাচীন প্রাচীর ও স্নানাগারের প্রকৃত রূপ ফুটিয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন প্রায় 140 হেক্টরের এই বিশাল রোমান শহরের মাত্র 4 ভাগের 1 ভাগ উদ্ধার করা গেছে। এবছরের অনুসন্ধানে প্রাচীন একটি জলাধারের সন্ধান মিলেছে, যা ধারণার চেয়েও দ্বিগুণ বড়। ত্রিপোলিতে ইউনেস্কোর কার্যালয় চালুর পর এই কাজে নতুন গতি এসেছে। শহরটির বেশিরভাগ অংশ মাটির নিচে থাকায় এটি পুরোপুরি উন্মোচনে বেশ দীর্ঘ সময় লাগবে। লিপটিস ম্যাগনার পাশাপাশি উপকূলীয় প্রাচীন অভিজাত আবাসন ভিলা সেলিনেতেও চলছে সংস্কার কাজ। সেখানকার মেঝের মোজাইক আর্ট আর দেয়ালচিত্রে ফুটে উঠেছে প্রাচীন রোমানদের জীবনযাত্রা, ঘোড়দৌড়, কুস্তি, মাছ ধরা আর নানা পৌরাণিক গল্প। এই ভিলার বিশেষত্ব হলো এর মেঝের মোজাইক ও দেয়ালচিত্রগুলো অনেকটাই অক্ষত আছে। এগুলোতে তৎকালীন রোমান সমাজ ও পৌরাণিক কাহিনীর চমৎকার রূপ দেখা যায়।
année également, nous avons prolongé la connaissance. নতুন গবেষণায় বাইজেন্টাইন প্রাচীর আর প্রাচীন বন্দরের সাথে লিপটিস ম্যাগনার ভৌগোলিক সম্পর্ক খোঁজা হচ্ছে। বর্তমানে লিপটিস ম্যাগনা দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও সংস্কার কাজের জন্য আপাতত বন্ধ রয়েছে ভিলা সেলিনে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।